অফিসে বসে আছি। আগামী সপ্তাহে অফিস বন্ধ হয়ে যাবে, এই জন্য প্রচুর কাজ জমেছে। আমার স্ত্রী জয়া 3বার ফোন করেছে এই নিয়ে। আমাকে নিয়ে শপিংয়ে যাবে। আজ সকাল সকাল বাসায় ফিরতে বলল। আমি বললাম ঈদের 3 দিন আগে যাব, এখনও অবসর নাই, বস ছুটি দিবে না। জয়া রাগ দেখিয়ে বলল, বসের কাছে গিয়ে ফোন ধরিয়ে দাও, আমি একটু কথা বলবো। আমি বললাম, কি বলবে? জয়া বলল, বলবো এক থাপ্পড়ে বসগিরি জীবনের জন্য ছুটিয়ে ফেলবো বেয়াদব। আমার হাজব্যান্ডকে এক্ষুনি ছুটি দে, ওর সঙ্গে আজ আমি শপিংয়ে যাব। আমি হাসলাম। তারপর বললাম, বসের ভাগ্য ভালো, সে এখনও অফিসে নাই, থাকলে তো আমি ওর কাছে ফোন নিয়ে যেতাম, তখন তোমার এই বকাটা শুনতো আর আমার জবটাও যেত। জয়া বলল, রাখি, তুমি তোমার জব নিয়ে পড়ে থাকো, জবের সাথে ঘর সংসার করো, বলে ফোন রেখে দিল। আমিও কাজে লেগে গেলাম। টেবিল ভর্তি ফাইল, হিসেব মিলাতে মিলাতে মাথা খারাপের জোগাড়। সারাদিন রোজা রেখে এসব করতে আর ভালো লাগে না। আমার মেয়ের নাম ঝিঝি। রাতে যে পোকা ডাকে সেই পোকার নামে নাম তার মা রেখেছে। ঝিঝির বয়স 2। বাসা ফিরলে সেও বলে, বাবা শপিংয়ে যাবা না, চলো যাই। সারাদিন অফিস করে রাত 8টায় বাসায় ফেরার পর শপিংয়ে যাওয়ার মতো শক্তি সামর্থ্য থাকে না, যাওয়া যায় না। চোখ জুড়ে তখন ঘুম নামে, দোনলা খেয়ে ঘুমাতে হয়। অপেক্ষা করি ঈদের ছুটির, ছুটি হলে গিয়ে শপিং করব। অফিস শেষ করে বাসায় ফিরবো বলে রিক্সা নিলাম। রিক্সা করে যেতে আমার ভালো লাগে, নিরাপদ বাহন। রিক্সায় বসে আছি, রিক্সা চলছে, এর মধ্যে ফোন বাজলো। পকেট থেকে ফোন বের করে দেখি আমার ভগ্নিপতি আসিফ কল করেছে। কল রিসিভ করতেই আসিফ বলল, ভাইয়া, আপনার বোনকে নিয়ে আমি হাসপাতালে আছি, তার অবস্থা ভালো না। আমি আঁতকে উঠলাম, কাঁপা কাঁপা গলায় বললাম, কি হয়েছে আসিফ? তনুর কি হয়েছে? আসিফ বলল, বিষ খেয়েছে। আমি দোকানে ছিলাম, বড়ভাবে হঠাৎ ফোন করে বলল তনু বিষ খেয়েছে। আমি সঙ্গে সঙ্গে বাসায় এলাম। এসে দেখি বমি করছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, নেতিয়ে পড়েছে শরীর। তাড়াহুড়ো করে গাড়ি ডেকে ওকে নিয়ে এসেছি নিউ লাইফ হসপিটালে। আসিফ আর কিছু না বলে ফোন কেটে দিল। কেটে দেওয়ায় স্বাভাবিক ফোন। ও নিতুর স্বামী, তার স্ত্রীর জীবন মরণ অবস্থা। এমন সময় কারোর সঙ্গে ফোনে লম্বা কথা বলার মতো তার অবস্থা আছে নাকি? আমার শরীর আজ এমনিতেই ক্লান্ত, সারাদিন রোদ দিয়েছে খুব। সন্ধ্যায় যে ইফতার দিয়েছে, ইফতার খেতে পারিনি, পেটে গ্যাস হয়েছে খুব। পানি খেয়েছি শুধু, একটা খেজুর খেয়েছিলাম। আগে ক্ষুধা ছিল না, এখন অনুভব করছি খুব ক্ষুধা পেয়েছে। ইচ্ছে করছে ভাত খেতে, কিন্তু নিজের একমাত্র ছোট বোনের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসব আজগুবি চিন্তা কেন মাথায় আসবে? রিক্সা করে নিউ লাইফ হাসপাতালে গেলে 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টার ভিতর অনেক কিছু হয়ে যেতে পারে। আমি নিতুর ভাই, ওখানে কিভাবে কীরকম চিকিৎসা হচ্ছে কে জানে। মা যখন মারা গেলেন তখন নিতু ক্লাস 9-এ পড়ে। মা নিতুকে আমার হাতে সঁপে দিয়ে গেলেন। মৃত্যুর আগে আমার হাত ধরে বলেছিলেন, আগে তুই নিতুর ভাই ছিলি, এখন তুই নিতুর বাবা, মা, অভিভাবক। তুই ভুলেও কখনো নিতুকে কষ্ট দিস না। নিতুকে কষ্ট দিলে আমি কষ্ট পাবো, মনে রাখিস বাবা। আমি তাড়াহুড়ো করে রিক্সা থেকে নামলাম, ভাড়া দিলাম, তারপর একটা সিএনজিতে চেপে বসলাম। সিএনজিওয়ালা বলল, ভাই সাহেব, দেরি হইব কিন্তু গাড়ি ছাড়তে, 5 জন না হইলে গাড়ি ছাড়ন যাইব না। আমি বললাম, 5 জনের যত ভাড়া আসে এর সবটুকুই আমি দেব, আপনি গাড়ি স্টার্ট করেন, দ্রুত যাবেন। সিএনজিওয়ালার হাতে সিগারেট ছিল, সে সিগারেটের অর্ধেক শেষ করেছে, বাকি অর্ধেক শেষ না করে মনে হচ্ছে গাড়ি ছাড়বে না। আমি ওকে তাড়া করলাম, বললাম, আপনি কি কিছু বুঝতে পারছেন না নাকি? আমার ইমার্জেন্সি। সিএনজিওয়ালা হাতে সিগারেট নিয়েই তার সিটে বসলো, গাড়ি স্টার্ট করলো, বলল, কেউ মারা গেছে নাকি ভাই সাহেব? আমি কথা বললাম না, চুপ করে রইলাম। সিএনজি চলছে, জোরেই চলছে। এরই মধ্যে আবার ফোন এলো, জয়া ফোন করেছে। সে বলল, তুমি কোথায় এখন? আমি বললাম, গাড়িতে। সে বলল, নিতু নাকি বেশ খেয়েছে, শুনেছ কিছু? আমি বললাম, আমি ওখানে যাচ্ছি, তুমি টেনশন করো না, বলে ফোন রেখে দিলাম।
জয়া টেনশন করবে কিনা জানি না। নিতুকে ও তেমন সহ্য করতে পারে না। আমি প্রায়ই নিতুকে এটা ওটা কিনে দেই। ওর বিয়ের 5 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। এই জন্য ওর খুব মন খারাপ থাকে। আমি ওকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাই। এসবের কিছুই পছন্দ না জয়ার। নিতু আমাদের বাসায় এলেও কেমন যেন মুখে শুকনো করে রাখে জয়া। নিতু মিশতে চায়, জয়া মিশে না। নিতু ঝিঝিকে কোলে নিলে, আদর করলে মেয়েকে ডাক শুরু করে। ওর কাছে মেয়ে থাকুক তা পছন্দ করে না। আমি অনেকবার জয়াকে বুঝিয়ে বলেছি নিতু বড় দুঃখী মেয়ে। ক্লাস 5-এ বাবাকে হারিয়েছে, 9-এর শুরুতে মাকে হারিয়েছে। একটা বাচ্চা কাচ্চাও নাই ওর। ওর কাছে বলতে আমি আছি, জিজি আছে, তুমি আছো, আর কেউ তো নাই ওর। আমার এসব কথা জয়া কানে তুলে না সম্ভবত। তাকে দেখি তখন ফোন নিয়ে ব্যস্ত থাকতে। সিএনজি ছুটছে। আমার মনে হচ্ছে ইস, আর যদি দ্রুত যেত, চোখের পলকে চলে যেত। আসিফকে কল দিলাম আমি। 2বার কল দেওয়ার পর সে রিসিভ করলো। বলল, আপনি কি আসতেছেন ভাইয়া? আমি বললাম, হ্যাঁ আসতেছি, আর আধা ঘন্টা লাগবে। আমি গাড়িতেই আছি। নিতুর কন্ডিশন কি এখন? আসিফ কাঁদছে। পুরুষ মানুষের কান্না শুনতে ভালো লাগে না। আমি কখনোই কাঁদি না। কাঁদার কথা ভাবলেই আমার বিশ্রী লাগে। আসিফ কান্না ভেজা গলায় বলল, ওর তো শ্বাসকষ্টের সমস্যা ছিল, এই জন্য অবস্থা বেশি খারাপ। অক্সিজেন দেওয়া হয়েছে। আমি কিছু বুঝতে পারছি না ভাইয়া, নিজেকেও অসহায় লাগছে বড়। আমি ওকে কীভাবে সান্ত্বনা দেব? ফোন রেখে দিলাম। চোখ কেমন জ্বলছে আমার। কেন জ্বলছে? বাতাসটা উষ্ণ বলে? হাত দিলাম চোখে, চোখ ভেজা। টপ টপ করে চোখের জল নিচে গড়িয়ে পড়ছে। আমি কাঁদছি। কান্না পছন্দ না করা এই আমি আজ কাঁদছি আমার বোনের জন্য, আমার নিতুর জন্য। হসপিটালে গিয়ে একেবারে বোকা বনে গেলাম। আমার বোন মৃত্যুর প্রহর গুনছে, আর ওর শাশুড়ি ননদেরা আমায় এসে খাবলে ধরেছে। আসিফের বড় বোন আমার কলার টেনে ধরে বলল, তোরা আসলে ছোট লোক। তোর বোন আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিষ খেয়েছে। তোর সাথেও কি পরামর্শ করেছিল নাকি আগেভাগে? ভাই বোন মিলে এই চক্রান্ত করেছিস নাকি? আমি আহত গলায় বললাম, ছি আপু, এসব কি বলছেন আপনি? একটা মানুষ মরে যাচ্ছে, আর আপনারা এখন এসব নোংরা নোংরা কথা বলছেন। আসিফের মা বলল, কোনো মতে বেঁচে যাক, শুধু সঙ্গে সঙ্গে তালাক হবে। আমি ওদের কারোর সঙ্গে কথা বললাম না। আসিফকে দেখলাম খুব ছোটাছুটি করছে। সে একমাত্র কষ্ট পেয়েছে নিতুর জন্য। সেই পরিশ্রম করছে, আর সবাই রাগে অগ্নিশর্মা হয়ে আছে। আমি আসিফকে নিয়ে যেতে চাইলাম নিতুর কাছে। কর্তৃপক্ষ বলল, এখন যাওয়া যাবে না, নিষেধ। আমি দায়িত্বরত একজনের কাছে জিজ্ঞেস করলাম, ওর অবস্থা কেমন এখন? দায়িত্বরত ব্যক্তি বললেন, বিষ বেশি খেয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে অনেক বেশি। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ যদি বাঁচিয়ে দেয় তবেই বাঁচবে। আমরা শুধু শুধু আশা দেব না। আসিফ আমায় জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ফর্সা সুদর্শন আসিফকে কাঁদতে দেখতে আমারও খারাপ লাগছে। আমার নিজেরও কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদলাম না। এখন নিজেকে শক্ত রাখার সময়। আমি শক্ত না হলে কিভাবে কি হবে? অজু করেছি হসপিটালের মসজিদের সামনের পুকুরে। তারপর পকেট থেকে টুপি বের করে মাথায় দিয়েছি। নফল নামাজ পড়ব। যা ফোন করেছে আবার। রিসিভ করলে সে বলল, নিতুর অবস্থা কেমন এখন? একটু ভালো কি? আমি বললাম, বুঝতে পারছি না কি হয়। জয়া বলল, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, তুমি অত টেনশন করো না। কি করো তুমি? আজ কি এসে পড়বে? জয়ার আক্কেল কি কম নাকি? এমন অবস্থা রেখে আমি চলে যাব কি করে? আমি বললাম, না আমি আসবো না, সকাল সকাল শুয়ে পড়ো, আর দোয়া করো নিতুর জন্য। জয়া বলল, আচ্ছা। ফোন রাখতেই দেখি দূর থেকে আসিফ আমায় ডেকে ডেকে এদিকে দৌড়ে আসছে। ওকে এভাবে দৌড়ে আসতে দেখে আমার ভিতরটা কেঁপে উঠল ভীষণ। মাথা কেমন চক্কর দিয়ে উঠেছে। আমার মনে প্রশ্ন জাগলো। প্রশ্নটা বড় ভয়ের, নিতুর কি কিছু হয়েছে? আসিফ আমার কাছে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে শুরু করলো। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া আপনার নম্বর বিজি, অনেকবার ডায়াল করেছি। একজন নার্স আপনার সঙ্গে কথা বলতে চায়, খুব নাকি ইমার্জেন্সি। নিতু সেন্স হারাবার আগে ওর কাছে নাকি কি কথা বলেছে, তা এখন আপনার কাছে সে বলতে চাচ্ছে। আমি বললাম, আমি নিতুর হাজবেন্ড, নিতুর সবচেয়ে কাছের মানুষ, কিন্তু আমার কাছে সে কিছুই বলেনি। সে বলল আপনার কাছে বলবে। নিতু নাকি আপনার কাছে শুধু বলতে বলেছে। আমার ভেতরটা একটু হলেও শান্ত হলো।
বোন আমার এখনও বেঁচে আছে, তবে আমি তো ওকে এভাবে আসতে দেখে ভয়ে আঁতকে উঠেছিলাম একেবারে। আমি ওকে জিজ্ঞেস করলাম, নিতুর কি অবস্থা এখন? আসিফ বলল, বুঝতে পারছি না। ওরা বলল ওরা ওদের সবটুকু চেষ্টা করছে। ভাইয়া, নিতুর অবস্থা খুব খারাপ, ওর এমনিতে শ্বাসকষ্ট। আসিফ আবেগতাড়িত হয়ে গেল। ওকে দেখে মায়া লাগছে। সারাদিন রোজা ছিল, ইফতার টিফতার কিছুই করেনি হয়তো, মুখ শুকিয়ে কাঠ হয়ে আছে। আমি বললাম, আসিফ তুমি গিয়ে নার্সকে বলো আমি 10 মিনিটের ভিতর আসছি। আসিফ চলে গেল। ও চলে যাবার পর আমি গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলাম। বললাম, আল্লাহ তুমি তো সবচেয়ে বেশি দয়ালু, দয়ার সাগর তুমি। তুমি তো সব জানো, তুমি সব পারো। নিতো আমার বোন না, শুধু আমার কলিজার টুকরো। আল্লাহ, প্রয়োজনে আমার হায়াত ওকে দিয়ে দাও তুমি, তবু ওকে বাঁচিয়ে রাখো, ওকে সুস্থ করে দাও। দোয়া শেষ হলে হসপিটালের দিকে এলাম আমি। আসিফ এখানে নাই, কি আনতে যেন বাইরে গেছে। ততক্ষণে ওর চাচি মামিরাও এসেছে। আমাকে দেখে ওর বড় বোন আবার আমার সামনে এলো, এসে কর্কশ গলায় বলল, তুমি কই ছিলা? আমি বললাম, বাইরে ছিলাম, কাজ ছিল একটু। ও এবার গর্জে উঠে বলল, বোন মারা যাচ্ছে আর তোমার বাইরে কাজ থাকে, তাই না? আসলে উদ্দেশ্যটা কি তোমার বলো তো আমায়। তুমি কি ভাবছো আমরা কিছু বুঝি না? আমরা এখনো বাচ্চা, বিছানায় মতি, সব বুঝি। তুমি চাইতেছো তোমার বোনটা মরেই যাক। মরলেই তোমার লাভ, মরে গেলে তোমার দুইভাবে লাভ। 1 নম্বর লাভ হলো তোমার বোন মরে গেলে বাপের রেখে যাওয়া সব সহায় সম্বল, ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ি সব কিছুই তোমার। 2 নম্বর লাভ হলো আমাদেরকে শিক্ষা দিবা, মামলা খাটাইবা, আমাদের থেকে টাকা খাইয়া সেই মামলা তুলবা, বোনের মৃত্যুর মাধ্যমে বিরাট ফায়দা হাসিল করবা। এরই মধ্যে আসিফ এলো। সে এসে কিছুটা শুনতে পেল, শুনে বলল, সি আপা, তুই এইরকম বাজে বাজে কথা বলছিস কেন? আসিফের বড় বোন ওর গালে এক থাপ্পড় বসিয়ে দিল, দিয়ে বলল, আমি আগেই বলেছিলাম, মাও বারবার বলেছে এই মেয়ে দিয়ে সংসার হবে না, ওর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না, মাঝখানে অনেক ঝামেলা হবে। তুই বললি নিতুর মতো লক্ষ্মী মেয়ে হয় না, ওকে ছাড়বি না তুই। তুই তার প্রতি দুর্বল, বউয়ের সাথে তোর উথাল পাতাল প্রেম ভালোবাসা, এখন মজা বোঝ। আসিফ কোনো প্রতিবাদ করল না। পুরুষের কোমলতা খুব খারাপ জিনিস, এর পরিণাম কখনোই ভালো হয় না। আসিফ বলল, ভাইয়া আসুন নার্সের কাছে যাই। আমি বললাম, চলো যাই। আমরা হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছি, নার্সের কাছে। এর মধ্যে আবার জয়া কল করেছে। আমি ফোন রিসিভ করে বললাম, ঘুমাওনি এখনো? সে বলল, না, ঘুম ধরে না। নিতুর কি অবস্থা? আমি বললাম, ভালো না, আল্লাহ জানেন কি হয়। জয়া বলল, ঠিক হয়ে যাবে। তুমি কি আজকে আসবা? আমার মেজাজ খারাপ হচ্ছে। একটু পর পর কল করে সেই একই কথা, আসবা? তুমি কি আজকে আসবা? আমার বোন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমি নাকি বাসায় চলে যাব ওকে এখানে ফেলে রেখে। আমি রাগ দেখালাম না। হতেও তো পারে সে একা ভয় পাচ্ছে। একটা বাচ্চা নিয়ে একা এক ঘরে থাকলে ভয় পাওয়া স্বাভাবিক। আমি বললাম, জয়া তুমি কি ভয় পাচ্ছ? জয়া বলল, আরে না, আমি কি ভীতু নাকি? আচ্ছা থাকো, এখন রাখি। জয়া ফোন রেখে দিল। ততক্ষণে আমরা নার্সের কাছে এসে পড়েছি। কম বয়সী মেয়ে, নিতুর সমান হবে বয়স, চেহারাও খানিকটা মিল আছে ওর সাথে। নাকি নিতুকে নিয়ে বেশি বেশি ভাবছি বলে যাকে দেখছি তাকে নিতু মনে হচ্ছে, কি জানি। নার্স মেয়েটিকে বললাম, আমি নিতুর ভাই, বড় ভাই, আমি তার অভিভাবক, আমায় বলতে পারেন ও যা বলেছে। নার্স মেয়েটি বলল, আমি বলবো, আপনার কাছেই শুধু বলবো, নিতুর হাজব্যান্ডকে কাইন্ডলি এখান থেকে যেতে বলুন। আমি আসিফকে হাতে ইশারা করলাম। আসিফ দূরে সরে গেল। নার্স মেয়েটি গলার স্বর নামিয়ে বলল, আপনার বোনকে কেউ একজন রেপ করার চেষ্টা করেছিল। আপনার বোন শিকার হতে গিয়েও কোনো মতে বেঁচে গিয়েছিল। এই বিষয়ে সে তার হাজব্যান্ডকে বললে তার হাজব্যান্ড নাকি বলেছে তাকে চুপ থাকতে, নয়তো মান সম্মান যাবে, মানুষ মুখে থুতু দেবে। এইটুকুই আমি জানি। হয়তো এরকম কোনো কারণেই সে বিষ খেয়েছে। সেন্স যখন ছিল তখন আমায় বলেছে। আপাতত আপনি এই বিষয়টা গোপন রাখেন, আল্লাহ আল্লাহ করুন। আগে বোন সুস্থ হয়ে উঠুক, এরপর এসব নিয়ে অনেক কথা বলা যাবে। আমি চমকে উঠলাম শুনে। এরকম কিছু শোনার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। ভাবিনি কখনো এরকম কিছু হতে পারে। আমি বললাম, কে এরকম করতে চেয়েছিল? নাম বলেনি নিতু?
নার্স মেয়েটি বলল, নাম বলার আগেই তার কাঁপুনি ওঠে, শ্বাসকষ্ট বেড়ে যায়, মুখে মাস্ক দেওয়া হয়। আমি অস্থির হয়ে উঠেছি। নিতু এরকম একটা ঘটনার শিকার হয়েছে আর আসিফ ওকে বলেছে চুপ থাকতে। নিতু তার স্ত্রীর সাথে এরকম একটা অনাচার হয়ে গেল, আর সে কিভাবে বলতে পারলো চুপ থাকার কথা? যে এই কাজ করার চেষ্টা করছে সে নিশ্চয়ই দূরে কেউ না, অবশ্যই আসিফদের নিজেদের কেউ। কিন্তু এই নিজেদের কেউটা আসলে কে? আসিফকে আমি এক্ষুনি জেরা করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে এসব নিয়ে কথা বলা সমীচীন হবে না। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। সময় এলেই আমি জেরা করব। জেরা না, শুধু এর জবাব আমি ওর কাছ থেকে কড়াই গণ্ডায় হিসেব করে নেব। আপাতত আমাকে নীরব থাকতে হবে। আমার বোনকে আগে সুস্থ করে তুলতে হবে। আমি বেরিয়ে আসার পর আসিফ আমার কাছে এলো। তারপর কোমল গলায় বলল, ভাইয়া, আমার মা বোন খুবই অশৃঙ্খল, ওদের রাগ বেশি, জ্ঞান বুদ্ধি কম। আপনি ওদের আচরণে কিছু মনে করবেন না প্লিজ। আমি ক্ষমা চাইছি ওদের এমন আচরণের জন্য। আমি আসিফের সঙ্গে তেমন কথাই বললাম না। এই আসিফের জন্য একটু আগেও আমার মায়া হয়েছিল। ও খায়নি বলে আমার কষ্ট লেগেছিল। এখন আর এরকম লাগছে না। ওর সঙ্গে কথা বলতেই আমার ইচ্ছে করছে না। খুব ক্লান্ত এসে ভর করেছে আমার শরীরে। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়েছি আমি। ভাবলাম হোটেলে গিয়ে একটা কিছু খেয়ে আসতে হবে, নয়তো আমি নিজেও রোগী হয়ে যাব। তখন আমায় নিয়ে টানা হেঁচড়া করবে কে? হোটেলে যাচ্ছি। আসিফকে বললাম, তুমি থাকো, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। আসিফ রইল। আমি হোটেলে গিয়ে বসলাম। রুটি আর ঝাল কিছু দিতে বললাম। হোটেল বয় রুটি আর ঝোল জাতীয় কিছু একটা এনে দিয়েছে। আমি ঝোল দিয়ে রুটি মাখাতে যাব, এর মধ্যে আবার ফোন করেছে জয়া। রিসিভ করতে ওপাশ থেকে শোনা গেল জয়া বলছে, শোনো, ঝিঝির বাবা আজ আসবে না। আমি অবাক হলাম, এই কথা আমায় বলছে কেন জয়া? আমি বললাম, জয়া, তুমি কি অন্য কাউকে ফোন করেছিলে নাকি? জয়া বলল, এই তোমারে ফোন দিয়ে ফেলছি নাকি আবার? ভুলে দিয়ে ফেলছি। মাকে ফোন দিতে গিয়ে তোমার নম্বর ডায়াল করে ফেলছি। একটু আগেও মার সঙ্গে কথা হলো। মা টেনশন করছেন আমি একা বলে। বললেন তোমার থেকে জেনে জানাতে তুমি বাসায় ফিরবে কিনা। আমি বললাম, ও আচ্ছা। মাকে বলো টেনশন করার কিছু নাই, বাসার নিরাপত্তা ব্যবস্থা ভালো, কিছু হবে না। তাছাড়া নিতু একটু সুস্থ হলে তো আমি ফিরছি। জয়া বলল, আচ্ছা, তুমি কি কিছু খেয়েছো? আমি বললাম, খাচ্ছি। নিতুর আপডেট কি? আপডেট কি আমি আসলেই জানি না। আমি কোনো কিছু না ভেবেই বললাম, নিতু সুস্থ হয়ে যাবে। জয়া বলল, শুনে শান্তি পেলাম। এতক্ষণ মনের ভিতর কেমন অস্থিরতা কাজ করছিল। আল্লাহকে ভালো করে দিন। আমি বললাম, রাখি, পরে কথা হবে। জয়া বলল, আচ্ছা রাখো। জয়া তার কথায় এত তাড়াহুড়ো করে কেন আমি বুঝতে পারি না। আমি মানসিকভাবে বিপর্যস্ত। কথা বললে বোরিং লাগবে এরকম ভেবে হয়তো তাড়াহুড়ো করে কথা শেষ করতে চায়। রুটি খেতে খেতে মার কথা ভাবছি। জয়ার জন্য তার মা যেমন টেনশন করছে, আমার মা যদি বেঁচে থাকতেন তবে তিনিও তো টেনশন করতেন নিতুর জন্য। আমার চেয়ে অনেক বেশি অস্থির হয়ে উঠতেন হয়তো তিনি। কাঁদতেন চিৎকার করে। এতক্ষণে ফকির মিসকিন ডেকে কত কি সাদগা করে দিতেন হয়তো। মা তো মাই, মায়ের যে কি অসীম মমতা। কোনো মা কি সহ্য করতে পারে এই দৃশ্য? তার চোখের সামনে তার জন্ম দেওয়া মেয়ে ছটফট করতে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আমার স্পষ্ট মনে আছে এখনও। নিতুর যখন জন্ম হবে তখন মার অবস্থা ভয়াবহ খারাপ। বাচ্চা উল্টো ছিল। আমরা তখন গ্রামের বাড়ি থাকি, বাবা থাকেন ঢাকায়। বাবা বাড়ি না থাকায় মাকে নিয়ে হসপিটালে যেতে দেরি হয়ে গেল। হসপিটালে ভর্তি করবার পর ডাক্তার বলল অবস্থা অনেক বেশি খারাপ। মা সন্তান দুজনকে একসঙ্গে বাঁচানো পসিবল না। আরও আগে এলে হয়তো একটা কিছু করা যেত। এখন অনেক দেরি হয়ে গেছে। কাকে বাঁচাবেন বলেন, বাচ্চা না মাকে? বাবা বললেন দুজনকেই। আত্মীয় স্বজনেরা বলল মাকে বাঁচান। মা শুধু বললেন আমার সন্তান বাঁচুক। মা কখনোই সন্তানের জীবনের বিনিময়ে বাঁচে না, মায়ের জীবনের বিনিময়ে সন্তান বাঁচে। আমি হাসি মুখে মরতে রাজি যদি আমার সন্তান বেঁচে থাকে। আল্লাহর কি অসীম কুদরত, কারোর কোনো ক্ষতি হলো না। মা এবং নিতু দুজনেই বেঁচে গেল সেবার। আর যদি মা বেঁচে থাকতেন তবে নিশ্চয়ই তিনি ডাক্তারের পায়ে পড়ে বলতেন, আমার জীবনের বিনিময়ে কি আমার মেয়েকে বাঁচানো যায় না ডাক্তারবাবু? রুটি খেতে আর ইচ্ছে করছে না, ক্ষুধা মরে গেছে। চোখের পাতা চুপসে যাচ্ছে জলে। হঠাৎ আসিফ ফোন করলো। হাতের পিঠ দিয়ে চোখ মুছে ফোন রিসিভ করলাম। আসিফ বলল, ভাইয়া আপনি কোথায় আছেন? আমি বললাম, বাইরে আছি। কেন, কোনো সমস্যা?
আসিফ বলল, সমস্যা না, আপনি কতক্ষণ পর আসবেন? আমি বললাম, 10 মিনিটের মতো লাগবে। আসিফ বলল, আচ্ছা ভাইয়া, বলে ফোন রেখে দিল। ও এভাবে হঠাৎ ফোন করলো কেন? আমার কেমন খটকা লাগছে। হাত ধুয়ে পানি খেয়ে বিল মিটিয়ে দ্রুত এলাম হসপিটালে। এসে দেখি থমথমে পরিবেশ, সবাই নীরব। আসিফকে ডেকে আনলাম কাছে। আমার বুক কেমন ধড়ফড় করছে। মৃত্যুর প্রহর গুনছে যে ভাইয়ের বোন, সে ভাই শুধু জানবে এমন পরিস্থিতিতে কেমন লাগে তার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আসিফ, নিতুর কিছু হয়েছে? আসিফ বলল, না, সম্ভবত একটু ভালো। একজন বলল বলল আগের চেয়ে কিছুটা বেটার মনে হচ্ছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ। আমি তখন বাইরে এলাম, বারান্দায় হাঁটছি। কেন যেন ভালো লাগছে, আমার আনন্দ লাগছে। আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে আমার বোন বাঁচবেই বাঁচবে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছি। আমাকে লক্ষ্য করে একটা মেয়ে ডাকছে হাত ইশারায়। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারলাম ওই নার্স মেয়েটি, যার কাছে নিতু সামান্য তথ্য দিয়েছিল, যার সব আমায় বলেছিল মেয়েটি। আমি এগিয়ে গেলাম মেয়েটির দিকে। সে আমার কাছে বলল, আপনার বোন সুস্থ হয়ে যাবে। তার কন্ডিশন একটু ভালো বলে মনে হচ্ছে, সেন্স ফেরেনি, তবে ফিরবে। আচ্ছা, খানিক আগে আপনি কোথায় ছিলেন? আমি সত্যিটাই বললাম বাইরে ছিলাম, হোটেলে। মেয়েটি বলল, আপনাদের যে আত্মীয় স্বজনেরা এসেছে, ওদের মধ্যে ঝগড়া হয়েছে। মেবি আপনার বোনের শাশুড়ি এবং ননদের মধ্যে এমন অবস্থা হয়েছিল যে দুজনের মধ্যে চুলোচুলি পর্যন্ত হয়ে গেল। আমরা সবাই দৌড়ে এসেছিলাম, আমরাই থামিয়েছি ঝগড়া। আমি চমকে উঠে বললাম, কি বলছেন এসব? মেয়েটি বলল, হ্যাঁ, তাই তো ঘটেছে। আপনি কিছু শোনেননি? আমি বললাম, না তো। তবে ওখানকার পরিবেশ থমথমে। মা মেয়ে দুজনই চুপচাপ, দুজন দুই জায়গায় দাঁড়িয়ে। আমি কিছুই বুঝতে পারিনি আসলে। তবে আসিফের ব্যবহার কেমন যেন সন্দেহজনক ছিল। সে হয়তো চেয়েছে এই ঝগড়ার বিষয়ে আমি যেন কিছুই না জানি, কোনো কিছুই যেন আন্দাজ করতে না পারি। নার্স মেয়েটি বলল, হয়তো। চোখে ঘুম এসে ভর করেছে। সারাদিনে ক্লান্তি জেঁকে বসেছে শরীরে। তবুও বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে কোথায় গিয়ে বসবো আমি? বসার মতো জায়গা নাই। জায়গা থাকলেও ভিতরে যাওয়া যাবে না। আসিফের মা বোন ওদের কারোর মুখের দিকেই তাকানো যায় না। তাকালে কেবল মনে হয় ওরা মানুষ নয়, এক একজন বিষাক্ত সাপ। আমাকে দেখলেই ফুসফুস করে। কিন্তু সাপে সাপে কেন হঠাৎ চুলোচুলিটা হলো, তার রহস্য উদ্ঘাটন করতে পারলাম না। নিশ্চয় এখানে বিরাট এক ঝামেলা আছে। ঝামেলাটা আসলে কি? খানিক পর একজন মাঝবয়সী লোক এলো আমার কাছে। এসে বলল, আমি আসিফের খালু। আমি বললাম, ও আচ্ছা। কথা বলতে আমার একটু ইচ্ছে করছে না। আসিফের খালু বললেন, এরা মানুষ না, বুঝলেন? কতক্ষণ আগে মা মেয়ে মিলে মারামারি করলো সবার সামনে। কি লজ্জার কথা। মা তার মেয়ের চুল ধরে টেনে বলতেছে, তুই দায়ী এসবের জন্য, তোর কাছে সব খেলা। মেয়ে বলতেছে, তুই পাগল হয়েছিস বুড়ি, চুপ কর, নাইলে চুপ করায় দিব জন্মের জন্য। তোর জন্য মান সম্মান সব যাবে। তারা হসপিটালে চিৎকার চেঁচামেচি কইরা এইসব বইলা খুব মান সম্মান রক্ষা করতেছে। আসিফের খালু তিরস্কার ভরে কথাগুলো বললেন। আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। কিছু লোক আছে অকারণে এসে কাতির জমাতে চায়। এক পক্ষের কথা অন্য পক্ষে গিয়ে পৌঁছে দেয়। ঝগড়া ঝামেলা বাঁধাতে এরা বিরাট ওস্তাদ। এই লোকের আচরণ দেখে তাকেও এরকম মনে হচ্ছে। খালু আমার থেকে কোনো রকম সাড়া না পেলেও নিজ থেকে আবার কথা বলতে শুরু করলো। বলল, বাবাজি, আপনার বোন বড় ভালা মেয়ে ছিল। এরকম একটা মেয়ে যে কেন বিষ খাইলো বুঝতে পারলাম না। তবে আমার বিশ্বাস আপনার বোনের বিন্দুমাত্র দোষ নাই। আপনার বোন দোষ করার মতো মেয়ে না। আমি মানুষ চিনি, মানুষ চিনতে আমার ভুল হয় না। একটু আগে এদের মা মেয়ের ঝগড়া দেখায় মনে হইল আসল সমস্যা এদের মা মেয়ের মধ্যে। মেয়ের বেশি আমার সন্দেহ লাগে। এর মুখ সাপের মতো, সবসময় ফুসফুস করে, চালাক চতুরও বেশি। বিষ যে আপনার বোন কেন খাইছে এই কথা এখন পর্যন্ত কেউ জানে না। তাদের কাছে জিজ্ঞেস করলে তাদের মা মেয়েও কিছু বলতে পারতেছে না। তারা নাকি বিসমিল্লাহ বলতে কিছু জানে না। বিষ খাওয়ার পর যখন বমি করতে শুরু করলো, এরপর থেকে কাহিনী জানে, আগের কিছু জানে না। আসিফের কাছে জিজ্ঞেস করলে সে বলে সেও জানে না। সে জানে গাড়ি করে হসপিটাল নেওয়া থেকে। কেউ জানে না, কোনো কারণ নাই। আপনার বোন এমনে এমনে বিষ খেয়ে ফেলেছে এটা বললেই আমি বিশ্বাস করব? 1 কোটি টাকা দিলেও বিশ্বাস করব না। আমার ইমান ধর্ম আছে, বিবেক বুদ্ধি আল্লাহ দিছে। আমার খুব বিরক্তি লাগছে। কারোর সাথে কথা বলতে কথা শুনতে আমার ইচ্ছা করছে না। তাছাড়া এই লোক কথা বলে অনেক বেশি। তবে আমি ঠিকই অনুমান করতে পারছি
নিতুর সঙ্গে যে এরকম করতে চেয়েছিল সে দূরের কেউ না। একটা বাড়িতে গিয়ে দূরের কেউ এই কাজ করার সাহস করবে না, যেতেও পারবে না ধারে কাছে। তাছাড়া দূরে কেউ হলে আসিফ কখনোই চুপ থাকতো না, নিতুকেও চুপ হয়ে যেতে বলতো না। যে লোক এমন কাজ করতে চেয়েছিল সে খুব ঘনিষ্ঠ হয়তো। আসিফ এই জন্যই নিজেও চুপ হয়ে গিয়েছিল এবং নিতুকেও চুপ থাকতে বলেছিল। সব জানা যাবে, শুধু নিতু সুস্থ হয়ে উঠলেই জানা যাবে। ততক্ষণে আমাকে অপেক্ষা করে যেতে হবে। আসিফের খালু আমতা আমতা করে বলল, বাজান সিগারেট খান আপনি? আমি বললাম না। ও বলে মুখ বিরস করে চলে গেলেন খালু। আমি বুঝতে পারলাম এতক্ষণ যে তিনি এই অনেকগুলো তথ্য দিলেন আমার কাছে, এর উদ্দেশ্য নিতু খুব ভালো মেয়ে, নিতুকে তিনি খুব মায়া করেন এই জন্য না। উদ্দেশ্য একটা সিগারেট প্রাপ্তি। আমার সত্যি সত্যি হাসি পেল। আমাদের দেশটা এরকম এক দেশ, এখানে একটা মানুষকে মাত্র একটা বিড়ি দিয়েও কিনে ফেলা যায়। সেহরির সময় হয়ে এসেছে, শহরে মসজিদে ডাকাডাকি হচ্ছে, এখান থেকেও শোনা যাচ্ছে। এরই মধ্যে একজন এলো আমার কাছে, তার মুখ কেমন মলিন, তবে তাকে বোঝা যায় এখানকার দায়িত্বরত কেউ, আলাদা ইউনিফর্ম আছে। এসে বলল, যে মহিলা বিষ খাইছিল আপনি কি তার ভাই নাকি? আমি বললাম, জি আমি তার ভাই। সে বলল, আপনার বোনের জ্ঞান ফিরেছে। নিতুর কাছে যাবার জন্য যখন পা বাড়ালাম তখন দ্রুত হেঁটে আমার থেকে এগিয়ে গেল আসিফের বোন। আমার আগে সে যাবে, যে করেই হোক যাবেই। নিতুকে যে কেবিনে দেওয়া হয়েছে এই কেবিনের দরজার কাছে গিয়ে আমি আগে ঢুকতে চাইলে আসিফের বোন বলল, তুমি পরে আসো, আমি গিয়ে দেখি ওর কোনো প্রয়োজন হয় কিনা। মেয়ে মানুষের কাছে আগে মেয়ে মানুষ যাওয়া ভালো। হঠাৎ ওর আচরণ এরকম সুন্দর হয়ে গেলে কি করে? বিষয়টা আমার কাছে মোটেও সুবিধার মনে হয়নি। আমি জানি ও কেন আগে যেতে চায়। আমি বললাম, আপনি পরে আসুন, নিতু আমার সঙ্গে কথা বলবে, সেই খবর পাঠিয়েছে আগে আমার কাছে। আসিফের বোনের গলায় তেজের দেখা মিলল, সর্বগ্রাসী তেজ। সে ধারালো গলায় বলল, বোন বিয়ে দিছো, কাজ শেষ, এখন এসে নাক গলাও কেন? কোন অধিকারে? নিতু আমাদের বাড়ির বউ, সুতরাং তার সঙ্গে কে আগে দেখা করবে কে দেখা করবে না তা আমরা বুঝবো। তুমি তো এইসব নিয়ে মাথা ঘামাবার কেউ না। তুমি আসছো ভালো কথা, বোনের বিপদের কথা শুনলে ভাই আসবে এটাই স্বাভাবিক, কিন্তু এখানে এসে তুমি হর্তাকর্তা হয়ে যাবা এটা তো মেনে নেওয়া যাবে না। এখন যা বলছি তা করো, বাইরে গিয়ে দাঁড়াও। আমি দেখা করে এলে মা গিয়ে দেখা করবে, আসিফ দেখা করবে, আমার আত্মীয় স্বজনেরা দেখা করবে, এরপর তুমি দেখা করবা। আমার মেজাজ সহজে খারাপ হয় না, আমি কোমল মনের মানুষ, কিন্তু অনৈতিকতা এবং অনাচার আমার অপছন্দের। কোথায় রাগ দেখাতে হবে এবং কোথায় কোমল হতে হবে তা আমি জানি। আমি তাকে পাশ কাটিয়ে আগে ভিতরে ঢুকলাম। ঢুকে ওর মুখের উপর দরজা লাগিয়ে দিতে দিতে বললাম, যদি এর সঙ্গে আপনার কোনো রকম সম্পৃক্ততা পাই তবে আপনাকে আমি 14 শিখের ভিতর ঢুকিয়ে ছাড়বো, মনে রাখবেন কথাটা। দরজা আটকে যখন নিতুর কাছে এলাম ওকে দেখে আমি চমকে উঠলাম। ওর চেহারা কেমন বিবর্ণ হয়ে গেছে, চোখ জোড়া কেমন ঘোলাটে দেখাচ্ছে। 12 মাস রোগ থাকলে একটা মানুষকে যেরকম দেখায় তাকেও এরকম দেখাচ্ছে। আমাকে দেখে নিতু হাউমাউ করে কেঁদে উঠল, কিন্তু তার কান্নার খুব একটা শব্দ হলো না। গলায় শক্তি নেই, তেজ নেই, শরীর অনেক বেশি দুর্বল হয়ে গেছে। আমি নিতুর শিয়রে গিয়ে বসলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদরে গলায় বললাম, এমন কাজ কিভাবে করলি তুই? এমন কাজ কেউ করে নিতু? তোর যদি কিছু হয়ে যেত? নিতু তার দুর্বল হাত দিয়ে আমার মুখে ছুঁয়ে দিল, ভাইয়ের স্পর্শ নিল, তারপর জলে ভেজা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে এত বড় একটা অনাচার হয়ে গেল। আর আসিফ বলল চুপ হয়ে যেতে, সে সময় মতো এর বিচার করবে। এখন নাকি এসব নিয়ে কথা বললে তার বোনের সংসার ভাঙবে। নিতুর গলায় রাগের দেখা মিলল। রোগা নিতুকে এখন মনে হচ্ছে ও হিংস্র। আমি বললাম, কি হয়েছিল সব বলতো ভেঙ্গে। নিতু চুপ হয়ে গেল, সে বলতে পারছে না। আমি বললাম, কোনো সমস্যা নিতু? নিতু বলল, তোমার কাছে আমি বলতে পারবো না, আরেকজন মেয়ের কাছে শুধু এইসব কথা বলা সম্ভব। আরেকজন মেয়ে আমি কোথায় পাবো? জয়াকেও তো এখানে নিয়ে আসিনি। হঠাৎ মনে পড়লো নার্স মেয়েটির কথা। আমি বললাম, নিতু ওই যে নার্স মেয়েটি, ওর কাছে বলা যাবে? নিতুর চোখ মুখ দেখে মনে হচ্ছে এই মেয়েকে সে বিশ্বাস করবে কিনা এই দ্বিধায় ভুগছে। আমি বললাম, ওর সঙ্গে কথা হয়েছে আমার, ভালো মেয়ে, কথা লুকিয়ে রাখবে। নিতু রোগা গলায় বলল, বলো ওকে আমি উঠে যাব। এর আগে ডাক্তার এলেন, কম বয়সী ডাক্তার, খুবই সুদর্শন। এসে বললেন, রোগীর সঙ্গে কথাবার্তা কম বলাই ভালো, আপাতত ইনি রেস্ট করুক, বিরক্ত করবেন না তাকে প্লিজ। আমি বললাম, জি আচ্ছা। ডাক্তার বললেন, আপনাদের দুজনের চেহারায় অনেক মিল, আপনারা কি ভাই বোন? আমি বললাম, জি। ডাক্তার মৃদু হাসলেন, হেসে বললেন,
আপনার বোন যখন সেন্স হারিয়েছিলেন তখনও বারবার ভাইয়া ভাইয়া করছিলেন। সেন্স ফেরার পরেও প্রথম যে শব্দ উচ্চারণ করলেন তাও ভাইয়া। বোনেরা ভাইয়ের প্রতি এত মায়া রাখে আমার জানা ছিল না। আমার কোনো বোন নেই, বড় আফসোস হচ্ছে। অল্প বয়সী ডাক্তারের কথা শুনে আমার বড় ভালো লাগলো। এত বড় ডাক্তার, কিন্তু কি নম্র ব্যবহার তার। ডাক্তার অল্প সময় নিতুকে দেখলেন, কি যেন পরীক্ষা করলেন, তারপর নিতুকে সাহস দিলেন, বললেন ভয় নেই, 1 সপ্তাহ থাকতে হবে এখানে, সুস্থ হয়ে যাবেন। ডাক্তার উঠে যাবার সময় আমায় ডেকে একটু নিতুর থেকে দূরে নিয়ে গেলেন। তারপর বললেন কিডনিতে ইফেক্ট পড়েছে, এটা তাকে সারা জীবন ভোগাবে, তবে বেঁচে আছে এটাই তো আলহামদুলিল্লাহ। আর আল্লাহ চাইলে এই সমস্যাও দ্রুত কেটে যেতে পারে, ভয়ের কিছু নেই, তবে সচেতন থাকতে হবে। আমি বললাম অবশ্যই সচেতন থাকবে, একবার ভুল করেছে আর কখনো ভুল করবে না। ডাক্তার মৃদু হাসলেন, বললেন আসি। তিনি চলে গেলেন। বয়সে আমার চেয়ে ছোট হবেন, কিন্তু তার প্রতি আমি ভীষণ মুগ্ধ হলাম। মন থেকেই তার প্রতি দোয়া এলো। কেবিন থেকে বের হওয়ার সময় দেখি ওখানে আসিফ দাঁড়িয়ে আছে, পাশে তার বোন, তার মা। আমি বের হতে ওরা ঢুকতে চাইলো। আমি ওদের দিকে চোখ অগ্র গিয়ে বললাম, যদি কেউ এখানে প্রবেশ করে তবে আমি ধরে নেব নিতুর বিষ খাওয়ার পিছনে সে দায়ী। আসিফ, যদি এটা করো তবে তোমাকেও দায়ী করব। অবশ্য যতটুকু জানি তুমি ধোয়া তুলসী পাতা না, তোমাকে আমি সহজে ছাড়ব না। যদি নিজের মঙ্গল চাও এখান থেকে ভালোই ভালোই কেটে পড়ো, দূরে দূরে থাকো, ওর কাছে আপাতত কেউ ঘেঁষবে না। বলে ওদের সাবধান করে আমি নার্স মেয়েটিকে খুঁজে বের করলাম। তারপর তাকে অনুরোধ করে নিয়ে গেলাম নিতুর কাছে। ওকে নিতুর কাছে রেখে আমি বেরিয়ে এলাম। তারপর আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। ওরা অনেক সময় ধরে কথা বলল। কথা শেষ হলে মেয়েটি যখন বেরিয়ে এলো তাকে নিয়ে আমি খানিক দূরে সরে গেলাম। তারপর জিজ্ঞেস করলাম কি বলেছে। মেয়েটি বলল এমন সব কথা বলেছে যা শুনলে আপনি চমকে যাবেন। আমি বললাম বলুন, সমস্যা নাই। নার্স বলল আপনার বোনের যে বেবি হয় না, এই সমস্যা কিন্তু আপনার বোনের না, সমস্যা ওর হাজব্যান্ডের। অনেকবার টেস্ট করিয়েছে, রেজাল্ট সেম, সমস্যা ওর হাজব্যান্ডেরই। আসিফের ঘর সংসার করলে কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না তা জানার পরেও হাসি মুখে সংসার করছিল আপনার বোন, কাউকে কিছুই বুঝতে দেয়নি। কিন্তু কোনোভাবে এটা জেনে গিয়েছিল ওদের ঘরের লোকেরা। এই কথা আসিফের বোন জামাইয়ের কান পর্যন্ত পৌঁছে। 3-4 দিন আগে তার বোন আর বোন জামাই বেড়াতে এসেছিল। তো গত পরশু দুপুরবেলা আসিফের বোন আর মা পাশের বাড়িতে ওদের এক চাচির অসুখ, তাই তাকে দেখতে গেল। আসিফ তখন দোকানে, নিতু বাসায় ছিল, আর বোন জামাই ছিল। তো বোন জামাই তার কাছে গিয়ে বলতেছে, নিতু তোমার বিষয়ে তো সব শুনলাম, শুনে কষ্ট লাগলো। এইভাবে তো থাকার কোনো মানে হয় না, বাচ্চা কাচ্চা ছাড়া কোনো জীবন আছে নাকি। তারপর নাকি খারাপ কিছু ইঙ্গিত করলো, নোংরা কথা বলল এবং চেষ্টা করলো রেপ করার। নিতু বুদ্ধি খাটিয়ে সঙ্গে বাথরুমে ঢুকে পড়ে এবং দরজা আটকে দেয়। ভাগ্য ভালো, এর খানিক পর আসিফের বোন আর মা এসে পড়ে। ওর বোন জামাই ততক্ষণে বাসা থেকে বেরিয়ে যায় আর ফিরেইনি, নিজের বাসায় চলে যায়। সে রাতেই নিতু আসিফকে বলে সব কিছু। আসিফ বলে ওকে চুপ থাকতে আপাতত, পরে সময় করে শোধ নেবে, শাস্তি দেবে। এখন তার ভাগ্নে বড় হয়ে গেছে, বড় ভাগ্নি বিয়ের উপযুক্ত। তাছাড়া বোন জামাই গত বছর হজ থেকে এসেছে। এসব যদি বাইরে কেউ শোনে মান সম্মান থাকবে। নিতু এটা মানতে পারেনি। পরদিন সকালবেলা আসিফের বোনের কাছে সব বলে। আসিফের বোন উল্টো রেগে যায় তার প্রতি, চর থাপ্পড় দেয়, ধমকাধমকি করে, বলে নিজে তো বন্ধা মেয়ে, বাচ্চা কাচ্চা হবার নাম নাই। তোমার চরিত্র আমি জানি না কেমন খারাপ। তুমি আমার জামাইরে বিরক্ত করছো, তুমি তারে বাজে ইশারা ইঙ্গিত করছো, তারে গলাতে পারোনি, এখন আসছো আমার কাছে নালিশ নিয়া। আমার ঘর সংসারের প্রতি নজর লাগছে তোমার, আমার সোনার সংসার ভাঙতে চাও তুমি। তার শাশুড়ি এখানেই ছিল, তিনিও নীতিকে বললেন এইসব ভুল বোঝাবুঝি, যা হয়েছে হয়েই গেছে, বললে তো আর ফিরবে না কিছু, চুপ থাকাই ভালো, মানুষ শুনলে হাসবে, কাউকে মুখ দেখানো যাবে না। নিতু সঙ্গে সঙ্গে আসিফকে ফোন করে। তার বোন তাকে অপমান করেছে, উল্টো দোষ দিয়েছে এসব বলে। আসিফ তখন তাকে ধমক দিয়ে বলে, তোমাকে না করিনি এসব নিয়ে আর কথা না বলতে, বলিনি চুপ থাকতে, বেশি বোঝো। এখনও যদি চুপ না থাকো তবে তোমার যা ইচ্ছে তা করো, আমি কিছু জানি না। নিতু সহ্য করতে পারেনি, রাগে দুঃখে অভিমানে বিষ খেয়েছে। সব কিছু শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। ইচ্ছা করছিল তখনই এদের ধরে ইচ্ছা মতো মারধর করি, থানায় গিয়ে মামলা করি। বিশেষ করে আসিফের প্রতি আমার রাগ লাগলো বেশি। ওর এত বড় একটা সমস্যা, আমার বোন তবুও সব জেনে শুনে তাকে মেনে নিল। আর সে কি করলো?
নিতুর কাছে গেলাম আবার আমি বললাম, এদের সবগুলোকে আমি ধরিয়ে দিব, আমি এদের নামে মামলা করব। তোর অসুখ সেরে উঠলে তোকে এখান থেকে সরাসরি আমাদের বাসায় নিয়ে যাব। এখানে আর একদণ্ড না, ওদের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক নেই আমাদের। নিতু বড় কাতর গলায় বলল, বাসায় গিয়ে কি হবে ভাইয়া? এই বাসা এখন আর আমার নিজের মনে হয় না। আমি মনে করলেও লাভ নাই, ভাবি আমাকে সহ্য করতে পারেন না। ওখানে গিয়ে এর চেয়ে আমি খারাপ থাকবো। বাসার চেয়ে বরং আসিফদের ওখানেই ভালো থাকবো। অন্তত আসিফ আমায় শত্রু চোখে দেখবে না। আমি বললাম, বোন, জয়াকে আমি বুঝিয়ে বলবো। বাসা কি আমার একার? তোরও তো। আমি বললে জয়া বুঝবে। নিতু তাচ্ছিলে হাসি হাসলো, হেসে বলল, আমার জীবনটা একটা খেলনা হয়ে গেছে, কোথাও আমার কেউ নেই। আমি বললাম, আমি আছি, তোর জীবন আবার নতুন করে শুরু হবে, অন্যরকম করে। নিতু হাসলো না, কেমন থম মেরে রইল। আমি ওর চোখের দিকে মুখের দিকে তাকিয়ে রইলাম। ইস, কি যে দুঃখী দুঃখী লাগছে ওকে দেখতে। মনে মনে আমি বললাম, নিতু, তোর জীবনে আবার সুখ আসবে, তোর জীবন হবে জান্নাতের মতো সুন্দর সুশোভিত। আমি বের হয়ে এসে বললাম, আমার বোনের সঙ্গে এখান থেকে কেউ দেখা করতে যেতে পারবে না, কেউ না। আসিফ এবার কথা বলল। সে বলল, ভাইয়া, আপনি ভুল বুঝতেছেন। নিতু আপনার কাছে যা বলেছে তা আপনি শুনে শুধু শুধু রাগ করছেন। আপনি যদি এমন একটা পরিস্থিতিতে পড়তেন তবে আপনি কি করতেন? আমি হাসলাম, তার ছেলের হাসি। হেসে বললাম, সবার আগে বড় বোনের গালে 2টা থাপ্পড় লাগাতাম, তারপর তার চরিত্রহীন জামাইরে নিজেই ফাঁসিতে ঝুলিয়ে দিতাম। আসিফ চুপ হয়ে গেল। ওর বোনের মুখ আবার খুলেছে, গতিও বেড়েছে। সে আমার সামনে এসে দাঁড়িয়ে চোখ গরম করে বলল, হুমকি দিচ্ছ নাকি? তোমার বোন কি ধোয়া তুলসী পাতা? তোমার বোন কি গঙ্গার জল একেবারে? এক হাতে তালি বাজে? আমি বললাম, আপনি মেয়ে মানুষ, নয়তো এখন দেখিয়ে দিতাম তালি কয় হাতে বাজে। বেয়াদব মহিলা কোথাকার, নিজের লম্পট স্বামীর পক্ষে ছাপাই গাইতে আসছে। আসিফ কিছুই বলছে না, সে বোধহয় ভয় পেয়েছে। আমি একেবারে সাপ সাপ করে বলে দিলাম, আমরা ডিভোর্স নেব। আমার বোন এই সংসার করবে না, আর তোমাদের শাস্তি যা হবার তা আইনি প্রক্রিয়া হবে। আমি মামলা করব বলে ওখান থেকে বেরিয়ে এলাম। হোটেলে এসে একটা খেজুর আর 1 গ্লাস পানি খেলাম তাড়াহুড়ো করে। ততক্ষণে সেহরির সময় শেষ হয়েছে, আজান হয়েছে ফজরের। এর খানিক পরেই জয়া ফোন করলো, বলল, নিতুর কী অবস্থা? বললাম, ভালো। এরপর জানতে চাইলো কখন ফিরবো আমি, আজ ফিরবো কিনা। আমি বললাম, ওকে রেখে ফেরাটা কঠিন এখানকার পরিস্থিতি বললাম। জয়া বলল, থাকো, সমস্যা নাই। আমি বললাম, অফিসটা নিয়ে সমস্যায় পড়েছি, প্রাইভেট জব, কখন যে জব উধাও হয়ে যায়। জয়া বলল, কাউকে ফোন করে বলো। আমি বললাম, দেখি কি করা যায়। এরই মধ্যে জয়ের হাত থেকে টেনে ফোন নিয়ে গেল ঝিঝি। ফোন নিয়ে ঘুম ভাঙা মিষ্টি গলায় বলল, বাবা, কাল রাতে একটা মামা এসেছিল, আমার জন্য অনেক চকলেট এনেছে। মামা কি করেছে জানো? ঝিঝি এইটুকু বলতেই জয়া তার কাছ থেকে ফোন কেড়ে নিল। মেয়েকে বোধহয় মেরেছে। মেয়ে গলা ছেড়ে কাঁদছে। আমি বললাম, কি হয়েছে? ওকে মেরেছো কেন? জয়া বলল, তোমার আদুরে মেয়েকে মারতে হয় না, সে এমনিই কাঁদতে পারে। ফোন ওর কাছ থেকে নিয়েছি, তাই কাঁদছে। কাল ওর কোন মামা এসেছিল? জয়া হাসলো, হেসে বলল, তুমি তো দেখি তোমার মেয়ের চেয়েও বড় বোকা বনে গেছো, যেমন বাপ তেমন তার মেয়ে। আবার হাসছে জয়া, যেন মজার কিছু ঘটেছে। আমি বললাম, এভাবে হাসছো কেন? এতে হাসির কি হলো? জিজের তো মামা নাই, মামা কই পেল সে? জয়া বলল, এই প্রশ্ন তো আমারও, মামা কই পেল সে? আমি বললাম, তুমি আর তোমার মেয়েই জানো, আমি কিছু জানি না। জয়া বলল, রাতে হঠাৎ চকলেট খেতে চাইলো, বললাম সকালে দেই, শুনে না, পরে রাগে চড় দিলাম গালে। এবার তো কান্নায় থামাই না। পরে ওকে নিয়ে গেলাম নিচে, মোড়ের দোকান থেকে চকলেট দিলাম। দোকানদার যখন চকলেট দিচ্ছে তখন বললাম, হাত বাড়িয়ে মামার থেকে চকলেটগুলো নাও। তোমার গুণধর মেয়ে দোকানদারকে মামা ভেবে বসে আছে। আমি হাসলাম, বললাম, ও এই কথা তাহলে। জয়া বলল, তো তুমি কি ভেবেছিলে? রাতে বাসায় কোনো পাতানো মামা নিয়ে এসেছিলাম আমি? আমায় তুমি সন্দেহ করছো, তাই না? আমি কি খারাপ মেয়ে? আমি খারাপ? রেগে গেল জয়া, চিৎকার করতে শুরু করলো ফোনের ওপাশ থেকে। আমি বোঝাতে চেষ্টা করলাম, বললাম, জয়া, আমি শুধু জিজ্ঞেস করেছি, আমি তো সন্দেহ করিনি। সন্দেহ কেন করব? জয়া রাগের গলায় বলল, তুমি কোন চাহিদাটা আমার পূরণ করতে পেরেছো বলো? 6 বছর হয়েছে বিয়ের, এই 6 বছরে একটা গয়না গড়িয়ে দিতে পেরেছো আমায়? দামি ড্রেস দিতে পেরেছো 2টো? সব কিছুই তো মা দেয়, নিজের 4 পয়সার কিছু কিনে দিতে পারো না, আবার সন্দেহ করো। লজ্জা করে না তোমার? আমি বলে শুধু তোমার ঘর করছি চুপচাপ থেকে। মেয়েটা যদি না হতো আমার, তোমার মুখে থুতু দিয়ে চলে যেতাম দেখতে, অসভ্য লোক কোথাকার। বলে মুখের উপর ফোন কেটে দিল।
আমি কিছুই বুঝতে পারলাম না কি বললাম আর সে কি সব আচরণ করলো। এত রাগ আর কি আছে এতে? আমি শুধু জিজ্ঞেস করলাম, আমি আমার সামর্থ্য অনুযায়ী যা পারি তাকে তাই কিনে দেই। বেতন তো খুব বেশি পাই না যে তার জন্য গয়না করে দিব, দামি ড্রেস দিব। তবুও টাকা জমাচ্ছি অল্প অল্প করে। এইসব টাকা কি আমি একা খাবো? ওর জন্য গয়না করার শখ আমারও আছে। মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা আমিও ভাবি। এইসব ভেবেই দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকি। এমন তো না যে ওকে কষ্ট দিয়ে রাখি আর আমি একা বিলাসবহুল জীবন যাপন করি। দুপুর হয়ে এসেছে, আমি গিয়ে নিতুর পাশের একটা সিটে শুয়ে খানিক সময় ঘুমিয়েছি। ঘুম ভাঙলে দেখি আসিফ এসেছে নিতুর কাছে। এসে বলছে, তুমি কি পাগল নাকি? এসব কথা ভাইয়াকে বলতে গেলে কেন? এটা আমাদের ঘরের সমস্যা, আমরা এটা মিটিয়ে নিতাম। এখানে ভাইয়াকে জড়ালে কেন? আমি চুপ করে রইলাম, ঘুমের ভান ধরে শুনতে লাগলাম। নিতু বলল, আমি আমার ঘরের মানুষের কাছেই বলেছি, তুমি এখন আমার সামনে থেকে যাও। আসিফ বলল, আমি যাব কেন? তুমি সুস্থ হলে একেবারে তোমায় নিয়ে যাব। নিতু বলল, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনে ফেলেছি আসিফ। তুমি একটা মেরুদণ্ডহীন লোক। তোমার সঙ্গে এতদিন সংসার করেছি, এটা ভাবতেই আমার ঘেন্না হচ্ছে। নিজের প্রতি নিজের ঘেন্না। তুমি পুরুষ নামের কলঙ্ক। আসিফ বলল, যা ইচ্ছে তাই বলো, নিজের রাগ মেটাও, সমস্যা নাই। আমি তবুও এখানে বসে থাকবো। নিতু বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এটা শোনার পর নিশ্চয়ই আর এখানে বসে থাকবে না। আসিফ বলল, কি সিদ্ধান্ত? নিতু বলল, আমি তোমায় ডিভোর্স দেব। আল্লাহর কসম করে বলছি, তোমায় ডিভোর্স দেব। যে তার স্ত্রীর নিরাপত্তা দিতে জানে না, স্ত্রীর সাথে ভয়াবহ রকমের অনাচার যে করেছে, তাকে কিছু না বলে স্ত্রীকে বলে চুপ থাকতে, এরকম বদ লোকের ঘর আমি করব না। আমি ভুল করেছিলাম, মরতে চেয়েছিলাম। মরে গেলে সর্বনাশ হতো, দুনিয়া আখেরাত দুটোই আমার নষ্ট হতো। আমি আমার নতুন জীবন পেয়েছি, নতুন জীবন আমায় নতুন শিক্ষা দিয়েছে। আমি এই জীবন আমার মতো করে সাজাবো, নতুন করে সাজাবো। তোমায় ডিভোর্স দেব, নতুন একটা বিয়ে করব, নতুন সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে আমার, ভাবতেই ভালো লাগছে। আসিফ বলল, তুমি পাগল হয়ে গেছো? কি বলতেছো? নিজের কানে শুনেছো? আমি আর চুপ করে থাকতে পারলাম না, উঠে বসলাম। বসে বললাম, সে কি বলেছে তার শোনার কোনো প্রয়োজন নাই। তুমি তো শুনেছো তাই না? যদি শুনে থাকো তবে ঝামেলা না করে লক্ষ্মী ছেলের মতো এখান থেকে বের হয়ে যাও। এক্ষুনি যাও বলছি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো, বদমাস। আসিফ আমার দিকে একবার তাকালো, তার চোখ ভীত সন্ত্রস্ত। সে চুপচাপ উঠে গেল। আমি নিতুর কাছে গিয়ে বসলাম, বললাম, তুই যা বলেছিস সব ঠিকঠাক বলেছিস, ভালো করেছিস। এরই মধ্যে আসিফের বোন এলো, মা এলো, পিছনে আসিফ, আসিফের খালু। ওরা এসে বসলো পাশের সিটে, কেউ কেউ দাঁড়িয়ে রইলো। আসিফের মা আমায় বলল, যা হয়েছে তো হয়ে গেছে বাবা, এ নিয়ে আর কথা বাড়ালে কী লাভ হবে বলো? আমি হাসলাম, হেসে বললাম, আপনি বৃদ্ধ মানুষ, আপনার সঙ্গে আমি তর্কে যেতে চাই না। আপনাকে সম্মান দিয়ে বলছি আমি, দয়া করে আপনার ছেলে মেয়ে আর আত্মীয় স্বজন নিয়ে এখান থেকে ভালোই ভালোই কেটে পড়ুন। আসিফের বোন নিতুর কাছে গেল, গিয়ে বলল, তুমি তোমার ভাইকে বলো এখান থেকে চলে যেতে, নয়তো আমার ভাই কিন্তু উচিত শিক্ষা দিয়ে ছাড়বে তোমাকে। আমি হাসলাম। নিতু কিছু বলার আগেই বললাম, কি উচিত শিক্ষা দিবে? আসিফের বোন বলল, একটু পরেই টের বাবা কি উচিত শিক্ষা দিবে। এই আসিফ, তুই ফোন করেছিস ওকে? আসিফ বলল, করেছি, আসতেছে। আমি বললাম, কে আসতেছে? আসিফের বোন বলল, যখন নিজের চোখে সব দেখবা তখন টের পাবা। এখন কিছু বলতে হবে না, অপেক্ষা করো শুধু। আমি অবাক হয়ে গেলাম, কি থেকে কি হচ্ছে এসব? মারামারি পর্যায়ে নিয়ে যাচ্ছে নাকি বিষয়টাকে? মানে ওরা গুন্ডা পান্ডা নিয়ে এসে আমাকে মারধর করাবে নাকি? নিতু সম্ভবত ভয় পেয়েছে। সে আসিফের বোনকে বলল, আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, যা হয়েছে হয়েছে। আমি ভাইয়াকে বলছি চলে যেতে, সে চলে যাবে। আসিফ সব সময় শীতল গলায় কথা বলতো, দেখেই বোঝা যেত খুব কোমল মনের মানুষ। এবার তাকে দেখা গেল ভিন্ন রূপে। সে গর্জে উঠল, নিতুকে ধমক দিয়ে বলল, চুপ কর তুই, তোদের ভাই বোনকে আমি জন্মের শিক্ষা দিয়ে ছাড়ব। নিতুর মুখ ভয়ে শুকিয়ে গেল। আমার এখান থেকে বের হতে হবে, যে করেই হোক বের হয়ে পুলিশ কল করতে হবে। আমি জানি এখানে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। এই থানার এক এসআই আমার পরিচিত, তাকে ফোন দেওয়া দরকার। কিন্তু অদ্ভুত বিষয় হলো, আচমকা এসে আসিফ আমায় ঝাপটে ধরল। তার খালু আমার থেকে ফোন কেড়ে নিল। নিতু চিৎকার করছে। আসিফের ফোন নিতুর মুখ চেপে ধরে রাখলো। ওর মা গিয়ে চট করে দরজাটা বন্ধ করে দিয়ে এলো। কি ভয়াবহ কাণ্ড! আমি কখনোই ভাবিনি এখানে এমন একটা পরিস্থিতি ঘটতে পারে। আসিফ আর তার খালু আমায় শক্ত করে ধরে আছে। আমি চেষ্টা করছি ছুটতে, ছুটতে পারছি না। চিৎকার করতে চাইতে আসিফ তার হাত দিয়ে শক্ত আঘাত করলো আমার মুখে। ঠোঁট কেটে সঙ্গে সঙ্গে গল গল করে রক্ত বেরিয়ে এলো। আসিফ নিতুকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে এমন একটা জিনিস আছে যা দেখার পর
তুই নিজে আমার পায়ে পড়ে বলবি আমার সংসার ছেড়ে তুই কোথাও যাবি না। তোরে সারা জীবন ভাত কাপড় না দিলেও তুই আমার ঘরেই থাকবি। আসিফ হাসলো শব্দ করে, কি ভয়ঙ্কর সেই হাসি। হাসি শেষ করে সে বলল, আমি আগেই জানতাম কোনো দিন না কোনো দিন এরকম দিন ঘটতে পারে। যেহেতু আমি জানি সমস্যা আমার, সমস্যা তোর না, তো তুই তো চাইতেই পারিস নতুন একটা সংসার করার। বাচ্চা কাচ্চার মা তো সব মেয়েরাই হতে চায়, কিন্তু আমি এটা হতে দেব না। বাইরের কাউকে জানতে দেব না যে আমার সমস্যা আছে। আমার সমস্যার জন্য তুই আমায় ছেড়ে গিয়েছিস, আর এটা নিয়ে সবাই মজা করবে, তা আমি হতে দিব না। এই জন্যই আমার কাছে আমি নিরাপত্তা রেখেছি, নিজের সম্মান রক্ষার নিরাপত্তা। আসিফ কুৎসিতভাবে হাসছে। একটা শীতল শান্ত মানুষের ভেতরটা এত নোংরা হতে পারে তা আমি ঘুণাক্ষরেও ভাবিনি। আমি শুধু ছুটতে চাইছি, পারছি না। ওদের দুজনের শরীরে অসুর এসে ভর করেছে নাকি।